chapter 5 lecture 2 chapter 5 lecture 2 chapter 5 lecture 2 আজকের টপিকটা কি বলো তো? আজকের টপিকটা হচ্ছে প্রিজারভেটিভস দেখবা আজকে। প্রিজারভেটিভস বেসিক্যালি আসে যেখান থেকে, সেটা হচ্ছে আমরা গত ক্লাসে খাদ্যদ্রব্যের নিরাপত্তা দেখেছিলাম। আজকে দেখব খাদ্যের পচন, একটা খাবার কিভাবে পচে যায়, সেই পচন রোধ করতে গিয়ে কিভাবে প্রিজারভেটিভস ব্যবহার করি, এই টপিকটা আজকে আমরা দেখব। আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট হচ্ছে মেডিকেলের জন্য, ইম্পর্টেন্ট হচ্ছে বুয়েটের জন্য। তুমি বেশি কষ্ট করতে হবে না, 17-18 সালের বুয়েট কোয়েশ্চেনটা খুলে দেখো। 17-18 সালে প্রিজারভেটিভস থেকে বুয়েটে প্রশ্ন করেছে, প্রিজারভেটিভস থেকে 17-18 সালে বুয়েটে প্রশ্ন হয়েছে। তাহলে তুমি যদি আজকের ক্লাসটা করে নাও, বুয়েটে 17-18 সালে যদি তুমি পরীক্ষা দিতে তুমি চান্স পেতে, এখন ভবিষ্যতে আবার এই প্রিজারভেটিভস থেকে প্রশ্ন আসতে পারে। বুয়েটের একটা নিয়ম হচ্ছে প্রিভিয়াস ইয়ারকে ফলো করা, প্রিভিয়াস ইয়ারে যে টপিক থেকে কোয়েশ্চেন আসে ওই টপিক থেকে 3-4 বছর পর আবার কোয়েশ্চেন আসা। কাজেই 17-18 সালে বুয়েটে প্রিজারভেটিভস থেকে একটা 10 মার্কের কোয়েশ্চেন এসেছে। আই হোপ, আমি আশা করি আবার খুব রিসেন্টলি প্রিজারভেটিভস থেকে বুয়েটে একটা প্রশ্ন আসবে 10 মার্কে। তোমরা যারা বুয়েটে পরীক্ষা দিবে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। মেডিকেলে প্রতি বছর একটি করে প্রশ্ন আসে প্রিজারভেটিভস থেকে। তুমি যদি মেডিকেল আসলেই চান্স পেতে চাও, সংগ্রাম করতে চাও, প্রিজারভেটিভসের এই ক্লাসটা তোমার জন্য ইম্পর্টেন্ট। ওকে, আর আমি একাডেমিকের কথা নাই বললাম, একাডেমিক বলতে আমাদের ইন্টার পরীক্ষাতে প্রিজারভেটিভস বলো কর্মমুখী রসায়ন পড়াচ্ছি। কর্মমুখী রসায়ন থেকে একটা সিকিউ মাস্ট আসবে। তোমরা অনেকেই আছো কেমিস্ট্রি কম বুঝো, বিশেষ করে কেমিস্ট্রি চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 মাথায় ঢুকেই না। তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 5। চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 5-এ বোঝার জিনিস কম, অনেকটা মুখস্থ বিদ্যাটা বেশি। কাজে তোমরা চাইলে চ্যাপ্টার 5 অ্যান্সার করে তোমার মার্কসটাকে এনশিওর করতে পারো। কাজে আমরা মনোযোগ দিয়ে ভালো করে চ্যাপ্টার 5 করব, নিজেরা করব, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, বিভিন্ন ফেসবুক গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে বলো যে আমাদের ফিল্ড সায়েন্সের ওপেন কোর্স কেমিস্ট্রির কথা। ঠিক আছে, আশা করি ভালো হবে। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে দিচ্ছি। মোটামুটি স্টুডেন্টরা চলে এসেছে, কোনো তো সমস্যা নাই। ঠিক আছে, ওকে, বিসমিল্লাহ। তাহলে আমরা আজকে প্রিজারভেটিভসটা দেখব, খাদ্যের পচনটা দেখব। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আসো আমি একটু করে একটা কাজ করি, কেমন? আমি একটু করে লিখে রাখি, কেমন? একটা করে লিখে রাখি আজকের ক্লাসের টপিকটা অ্যাটলিস্ট লিখে রাখি। তাহলে আমরা আজকে দেখতেছি কর্মমুখী রসায়ন। সো কেমিস্ট্রি, কর্মমুখী রসায়ন, দ্বিতীয় লেকচার। ঠিক আছে, কর্মমুখী রসায়ন 02। ঠিক আছে, সো আজকে আমরা দেখব খাদ্যের পচন। তোমরা একটু কাইন্ডলি আজকে ক্লাসটা শেয়ার করে দিবে, আমি যত স্টুডেন্ট বেশি হবে পড়াতে তত ভালো লাগবে। ঠিক আছে, সো একটু শেয়ার করে দিবে বিভিন্ন ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে। ঠিক আছে, বিসমিল্লাহ। ফার্স্ট অফ অল দেখো, একটা মনে করো খাবার আছে, মনে করো ফর এক্সাম্পল একটা বার্গার আছে। আমি বার্গার খুব পছন্দ করি। হ্যাঁ, ওকে, বার্গার আছে। তো বার্গার ব্যাপারটা কোত্থেকে আসে? বার্গার ব্যাপারটা আসছে এখান থেকে। প্রথমে ছিল বার্গ, তারপর এখান থেকে বার্গার, তারপর এখান থেকে বার্গেস্ট। চমৎকার না? ছোট হলে বার্গ বলি, মাঝামাঝি হলে বার্গার বলি, বড় হলে বার্গেস্ট বলি। চমৎকার ব্যাপার, বার্গ, বার্গার, বার্গেস্ট, যা হোক। ওকে, তো এই যে মনে করো আমার কাছে বার্গার আছে। ওকে, বার্গ বাদ দিলাম, বার্গেস্টও বাদ দিলাম। আমার কাছে বার্গার আছে। কি আছে? বার্গার আছে আমার কাছে। সো এই যে বার্গার, এই বার্গারটা কি হতে পারে? দেখ, একটা বার্গার আছে, এই বার্গারটা পচে যাবে। তাহলে এই বার্গারটা একটা সময় পর এই বার্গারটা পচে গেল, পচা বার্গার হয়ে গেল, পচা বার্গার। তাহলে এই যে বার্গারটা কিভাবে পচে গেল? আবার ফর এক্সাম্পল মনে করো আমার কাছে একটা আমার খুব পছন্দের একটা সবজি নাম হচ্ছে তিতা করলা। তিতা করলা, তিতা করলা আমার খুব পছন্দের একটা সবজি। আমি দোকানে গেলে কিন্তু তিতা করলা ছাড়া ভাত খাই না, বাসায় তো তিতা করলা খাই। হ্যাঁ, এখানে মানুষটা খুব মজার, তিতা করলা বেশি খাবা, মানুষটা মজার হবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে তিতা করলা বেশি খাবা, মজার মানুষ হবা। তিতা করলা, তিতাটা কেমন জানি হয়ে গেছে, তিতা করলা। তাহলে এই তিতা করলা সেটা হয়তো আমরা যদি খোলাভাবে রেখে দিই কিছুদিন পর পচে যায়, তাই না? পচা পচা করলা হয়ে যায় কিছুদিন রেখে দিলে, ওপেন।
তারপর এরকম আর কি পচে যায়, এরকম পচা গন্ধ বের হয়, পচে যায়। প্রশ্ন হচ্ছে কিভাবে এই ব্যাপারগুলো পচে যায়, হ্যাঁ, কিভাবে বার্গার, সবজি, খাবার, এক কথায় খাবার কিভাবে পচে যায়, খাদ্য কিভাবে পচে যায়, খাবার কিভাবে পচে যায়, এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। আসো, খাবার পচার পেছনে 3টা কারণ দায়ী। 1 2 3, 3টা কারণ দায়ী খাবার পচে যাওয়ার পেছনে। আমরা একটু সায়েন্টিফিক ওয়েতে দেখব, নর্মাল বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মতো করে আমরা দেখব না। আমরা বাংলা পড়ছি না, দিস ইজ নট বাংলা, দিস ইজ নট বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, দিস ইজ নট মুখস্থ বিদ্যা। এটা হচ্ছে কেমিস্ট্রি, বুঝে বুঝে পড়ার ব্যাপার, সায়েন্স, সায়েন্সের মতো করে পড়তে হবে। আর্টসের মতো, কমার্সের মতো মুখস্থ, সরি এভাবে বলা যাবে না, কমার্সও কিন্তু বুঝার আছে, আর্টসও কিন্তু বুঝার আছে, সব জায়গায় বুঝার আছে, এভাবে সো আন্ডারএস্টিমেট করা ঠিক না, আম সরি। সো বললাম সায়েন্স সায়েন্সের মতো পড়তে হবে, সায়েন্সকে তুমি অন্যভাবে পড়তে পারবে না, ঠিক আছে? আবার বলছি, সায়েন্সকে সায়েন্সের মতো পড়তে হবে। সো আমরা দেখব খাবার পচার কারণ কি কি এবং কেন এগুলা খাবার পচার কারণ। ফার্স্ট অফ অল আসো আমরা একটা খাবার নিচ্ছি, তাহলে আমরা একটা খাবার নিব। আসো, ফার্স্ট অফ অল আমরা একটা খাবার নিলাম, ভালো করে খেয়াল করে একটা খাবার নিয়েছি, মনে করে এটা হচ্ছে একটা খাদ্য, যে কোনো কিছু হতে পারে। এই খাদ্যের সাথে দেখো, এই খাদ্যের কি আছে, এই খাদ্যের মধ্যে ব্যাকটেরিয়া, এই খাদ্যের মধ্যে যখন ব্যাকটেরিয়া আসবে, দেখো কে আসবে, ব্যাকটেরিয়া আসবে। সো এই খাদ্যের কাছে আসবে ব্যাকটেরিয়া, তাহলে কে আসলো, ব্যাকটেরিয়া আসলো। অথবা ব্যাকটেরিয়ার ভাই আসবে, ব্যাকটেরিয়ার ভাইকে বলো তো, ব্যাকটেরিয়ার ভাই হচ্ছে ইস্ট, অথবা ইস্টের ভাই বা ব্যাকটেরিয়ার ভাই, চাচাতো ভাই আসবে মোল্ডস। কে আসবে, মোল্ডস। কে আসবে, মোল্ডস আসতে পারে। মোল্ডস কি, ওইটা ব্যাকটেরিয়া ইস্টের মতো একটা জিনিস, মোল্ডস আসতে পারে। সো ইস্ট অথবা ব্যাকটেরিয়া অথবা মোল্ডস এক খাবারের মধ্যে আসতে পারে। যখন ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ডস এই খাবারের মধ্যে আসবে, তখন কি হবে, এই ব্যাকটেরিয়া তার বিপাকের কারণে, বা এই ব্যাকটেরিয়া, বিপাক কাকে বলি, বিপাক বলি আমাদের দেহের মধ্যে যেই কাজগুলো হয়, যেমন আমরা খাচ্ছি সেটা পরিপাক হচ্ছে, শক্তি পাচ্ছি, এই ব্যাপারগুলোকে আমরা বিপাক বলি। আমাদের শ্বসন হচ্ছে, আমাদের হার্ট পাম্প করছে, মেটাবলিজম, বিপাক বলি। সো ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ডস এরাও কি হবে, এদের মধ্যে একটা মেটাবলিজম হবে, এদের মধ্যে একটা বিপাক হবে। তখন এরা কি করবে, ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ডস এদের মধ্যে যখন বিপাক হবে, তখন এরা এই খাবারের কাছে কিছু পদার্থ নিঃসরণ করবে। তাহলে আবার বলছি, ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ডস কিসের জন্য, বিপাকের জন্য। বিপাক মানে কি, মেটাবলিজমের জন্য কি করবে, কিছু টক্সিন নিঃসরণ করবে। বিপাকের জন্য কিছু টক্সিন, কিছু পদার্থ, আর ওদের পদার্থগুলাই হচ্ছে বিষাক্ত, কিছু পদার্থ নিঃসরণ করবে যেগুলো টক্সিন, কিছু টক্সিন পদার্থ কি করবে, নিঃসরণ করবে। কোথার উপরে, খাবারের উপরে নিঃসরণ করে। এই টক্সিনের কারণে, দিস টক্সিন ইস, এই টক্সিনের কারণে, এই টক্সিনটাই হচ্ছে একমাত্র দায়ী কিসের জন্য, খাবারটাকে পচে যাওয়ার জন্য। তাহলে কিছু টক্সিন পদার্থ নিঃসরণ করে, এই টক্সিন পদার্থটাই কি করে, খাবারটাকে বিষাক্ত করে ফেলে, খাবারটাকে বিষাক্ত করে ফেলে, পচিয়ে ফেলে। এটা খেলে আমাদের সমস্যা হয়, এটা খেলে আমাদের, এই বিষাক্ত খাবারটা যখন আমরা খাই, এই বিষাক্ত খাবারটা খাওয়ার পর আমাদের বদ হজম হয়, আমাদের সমস্যা হয়, আমরা অসুস্থ হয়ে পড়ি। তাহলে আমরা কিভাবে বলবো, ব্যাকটেরিয়া, মোল্ডস মেটাবলিজমের বা বিপাকের মাধ্যমে কিছু টক্সিন পদার্থ নিঃসরণ করে, এই টক্সিন পদার্থ খাবারকে পচিয়ে ফেলে। আবার বলছি, ব্যাকটেরিয়া, মোল্ডস এ ধরনের কিছু অণুজীব, তুমি এদেরকে একটা শব্দ দিয়ে যদি বলতে চাও, এদের যে কমন নাউনটা হচ্ছে অণুজীব। ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ডস এদেরকে আমরা অণুজীব বলতে পারি। এই অণুজীব তাদের দেহের বিপাক ক্রিয়ার জন্য কিছু টক্সিন পদার্থ নিঃসরণ করে, এটা খাবারকে পচিয়ে ফেলে। সো খাবার পচনের জন্য একটা দায়ী হচ্ছে ব্যাকটেরিয়া, মোল্ডস, এটা হচ্ছে একটা দায়ী। সো 1 নাম্বার, তোমরা এখানে সবাই 1 দাও, 1 দেওয়ার পরে লিখো ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ডস খাদ্য পচনের জন্য দায়ী। তাহলে আমরা বলতে পারি কিভাবে, ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ডস তাদের বিপাকের জন্য কিছু টক্সিন পদার্থ নিঃসরণ করে, এই টক্সিন পদার্থ খাবারকে পচিয়ে দেয়। কাজেই ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ডস খাবার পচনের জন্য দায়ী। তাহলে লিখে রাখো, ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ডস খাবার পচনের জন্য দায়ী। আমি আর লিখছি না, তোমরা এটা লিখে রাখো। নাম্বার 1 গেল। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, খুব ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে? এগুলো আসলে এত ব্যাখ্যা করে তোমাকে হয়তো কেউ বলবে না, পড়াবে না, খুব ইম্পর্টেন্ট ক্লাস, একটু সবাইকে মেনশন করে দিবে, ঠিক আছে? ওকে, নাম্বার 2, 2 নাম্বার আসো। সো 1 নাম্বার গেল, আমরা একটু পাশে যাব নাম্বার 2-তে। নাম্বার 2 আসে এবার। নাম্বার 2 হচ্ছে, আমরা লিখছি নাম্বার 2, 2 নাম্বার কি কারণে খাবারটা পচে যায়। তার 2 নাম্বার কারণ, মনে করো একটা খাবার নিলাম, এটা হচ্ছে একটা খাবার,
বার্গার হতে পারে, সবজি হতে পারে, একটা খাবার। এটা পচার 2 নম্বর যে কারণ সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, ইস্ট, মোলস এসব অণুজীবের মধ্যে কিছু এনজাইম আছে। কি বললাম? এনজাইম আছে, এনজাইম। যে প্রত্যেকের মধ্যে এনজাইম আছে। আমাদের শরীরের মধ্যে এনজাইম কি করা আছে? এনজাইমগুলো আমাদের শরীরের মধ্যে আমরা যখন খাবার খাই সেটাকে পরিপাকে সাহায্য করে। তোমরা তোমাদের জুলজি বইয়ের 3rd চ্যাপ্টার পরিপাক ও শোষণে অনেকগুলো এনজাইমের নাম শুনেছ, যারা কি করে আমাদের খাবারগুলোকে পরিপাকে সাহায্য করে। পেপসিন, তারপর আরো এই ধরনের বিভিন্ন এনজাইমের নাম শুনেছ। এনজাইমের বাংলা কি জানো? এনজাইমের বাংলা হচ্ছে উৎসেচক। হ্যাঁ, এনজাইমের বাংলাটাও লিখে রাখো। অনেক সময় বইয়ে এনজাইম শব্দটা লেখা থাকে না, অনেক সময় বইয়ে এনজাইম শব্দটা লেখা থাকে না। আবার আমি নিজেও কিন্তু একজন এনজাইম, তোমরা অবাক হইও না। উৎসেচক, ঠিক আছে। সায়েম ভাই কিন্তু একটা এনজাইমের নাম। তাহলে সায়েম ভাই কিসের নাম? একটা এনজাইমের নাম। সায়েম ইজ এনজাইম। হাউ? কে বলতে পারবে আমি কিভাবে এনজাইম? যে বলতে পারবে তার জন্য চকলেট আছে। আমি নিজেও কিন্তু এনজাইম। কে বলতে পারবে দেখি, বলো যে ভাইয়া আপনি কিভাবে এনজাইম হলেন? ঠিক আছে, আমি নিজেও কিন্তু এনজাইম। ঠিক আছে, সো যেটা বলছিলাম, বলো দেখি আমি কিভাবে এনজাইম। কেউ বলতে পারবে? এনিওয়ান? আচ্ছা, কেউ পারবে না আমি জানি, বলে দিচ্ছি। বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড হয় না? সেই বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডে যারা চান্স পায়, হ্যাঁ, যারা কাজ করে, তাদেরকে এনজাইম বলে। তাদের ডাকনাম হচ্ছে এনজাইম। এবং আমি বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডে ফার্স্ট ক্যাম্পার ছিলাম, ফার্স্ট চ্যাম্পিয়ন ছিলাম, ইন্টারন্যাশনাল ক্যাম্পার ছিলাম, এবং আমি বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডে কাজও করেছি এক সময়। সেই জন্য আমাকে এনজাইম বলা হয়। ঠিক আছে, এখন অবশ্য সময় নেই তাই করি না। তবে বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড আবার নোটিশ দিয়েছে, খুব সম্ভবত রিসেন্টলি শুরু হবে। তোমরা একটু খবর তবে রাখতে পারো। বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডে আমি মাঝে মধ্যে যাই, ট্রেনের কাজকর্মতে যাই আর কি। সো এনজাইম, সো বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডে যারা কাজ করে তারা হচ্ছে এনজাইম, সেই হিসাবে আমিও এনজাইম। যাই হোক, আচ্ছা, এনজাইমের বাংলা হচ্ছে উৎসেচক। এটা পরীক্ষা, এটা অনেকেই জানে না, এবং এই কারণেই সমস্যা হয়ে যায়। মাঝে মধ্যে তোমাকে এনজাইম না দিয়ে তোমাকে বললো উৎসেচক, উৎসেচক বলবে, উৎসেচক। সো এনজাইমের বাংলা হচ্ছে উৎসেচক। এবং হরমোনের বাংলা হচ্ছে প্রাণরস। হরমোনের বাংলা প্রাণরস। ঠিক আছে, এবার আসো একটা খাবার। এই খাবারের সাথে ওই ব্যাকটেরিয়া, ইস্ট, মোলসের এনজাইমটা, তাহলে এটাকে আমরা বলতে পারি, কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি অণুজীবের এনজাইম। এটাকে আমরা বলতে পারি ব্যাকটেরিয়া, ইস্ট, মোলস, এদেরকে এক কথায় যদি বলি অণুজীব, অণুজীবের এনজাইম। তাহলে একটা খাবারের সাথে যখন অণুজীবের এনজাইমটা আসবে তখন কি হবে? খাবারের সাথে অণুজীবের এনজাইম যখন আসবে, উৎসেচক যখন আসবে, তখন হচ্ছে এই খাবারটা জারণ বিজারণ একটা বিক্রিয়া করবে। তাহলে খাবারের মধ্যে কি আছে? খাবারের মধ্যে আছে প্রোটিন। প্রোটিন হচ্ছে একটা জৈব যৌগ, জটিল জৈব যৌগ। খাবারের মধ্যে আছে কার্বোহাইড্রেটস, যেটা একটা জটিল জৈব যৌগ। খাবারের মধ্যে আছে লিপিড, যেটা একটা জটিল জৈব যৌগ। খাবারের মধ্যে, সো এই যে খাবারের মধ্যে যে জটিল জৈব যৌগ আছে, সেই জৈব যৌগের সাথে এনজাইম, এনজাইমের স্ট্রাকচারের মধ্যেও কি আছে? এনজাইম বিভিন্ন ধরনের হতে পারে, কেমিক্যাল উপাদান আছে। সো এনজাইমের সাথে ওই জটিল জৈব যৌগ, খাবারের জটিল জৈব যৌগ রিঅ্যাকশন করবে, বিক্রিয়া করবে। এই বিক্রিয়াটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। আমরা সংক্ষেপে বললাম রেডক্স বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়ার ফলে উৎপাদ উৎপন্ন করবে। বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হয়? উৎপাদ উৎপন্ন হয়। এই উৎপাদটা কি জানো? এই উৎপাদটা হচ্ছে অক্সিড্যান্ট। এই উৎপাদকে বলা হয় অক্সিড্যান্ট, অক্সিড্যান্ট বলা হয়। এবং এখানে একটা কথা আছে, দুইভাবে বিক্রিয়াটা হতে পারে, অক্সিজেনের উপস্থিতিতে, অক্সিজেনের অনুপস্থিতিতে। মাঝে মধ্যে দেখবা অক্সিজেন লাগে, অক্সিজেন দরকার। মাঝে মধ্যে কিছু বিক্রিয়া আছে অক্সিজেন ছাড়া। নর্মালি অধিকাংশ ক্ষেত্রে অক্সিজেন দরকার, অক্সিজেনের প্রভাবেই বিক্রিয়া হয়। একটু করে আমি ক্লিয়ার করি। কিছু ব্যাকটেরিয়া আছে, ইস্ট, মোলস আছে, কিছু অণুজীব আছে, কিছু অণুজীব আছে, কিছু অণুজীব আছে যারা অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন করে। অক্সিজেন থাকলে শ্বসন করে, অক্সিজেন না থাকলে শ্বসন করে না। অক্সিজেনের উপস্থিতিতে বিপাক কাজ করে। তাদেরকে বলা হয় অ্যারোবিক। অ্যারোবিক, অ্যারোবিক, অ্যারোবিক মানে কি রে? এই যে তোমরা এই ওয়ার্ডটা শুনেছো, অ্যারোবিক, অ্যারোবিক, তাদেরকে অ্যারোবিক বলা হয়। এই ওয়ার্ডটা তোমরা কোথায় শুনেছো? তোমরা এই ওয়ার্ডটা শুনেছো রেসপিরেশনে, জুলজি চ্যাপ্টার 7, শ্বসন একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 7। সেখানে তোমরা দুটো শব্দ শুনেছ। দুই ধরনের শ্বসন আছে, একটা হচ্ছে সবাত শ্বসন, একটা অবাত শ্বসন। আবার বোটানি চ্যাপ্টার 9,
উদ্ভিদের শারীরিক তত্ত্ব শেখানো আছে। শ্বসন, দুই ধরনের শ্বসন আছে, সবাত শ্বসন, অবাত শ্বসন। অ্যারোবিক, অ্যানারোবিক। অ্যারোবিক মানে অ্যারোবিক, এই অ্যারোবিক ওয়ার্ডটা আসছে এয়ার থেকে, এয়ার মানে অক্সিজেন। অ্যানারোবিক অ্যাবসেন্স অফ অক্সিজেন, অক্সিজেন নাই। তো যে সকল অণুজীব অ্যারোবিক তাদের অক্সিজেন দরকার, যারা অ্যানারোবিক তাদের অক্সিজেন দরকার নেই। সো আমার এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অক্সিজেন দরকার এই ধরনের ব্যাকটেরিয়াগুলোই খাদ্যের পচন ঘটায়। সো অক্সিজেন দরকার, এটা একটা জারণ বিজারণ বিক্রিয়ার ফলে একটা উৎপাদ উৎপন্ন হবে যেটাকে আমরা অক্সিডেন্ট বলি, অক্সিডেন্ট বলি। হ্যাঁ, অক্সিডেন্ট। নর্মালি এখানে অক্সিডেন্ট বলার একটা কারণ আছে। অক্সিডেন্ট ওয়ার্ডটা আমরা ইউজ করি র্যাডক্স থেকে। র্যাডক্স মানে জারণ বিজারণ, সেটাকে দুই ভাগে ভাগ করতে পারো তোমরা। একটা হচ্ছে রিডাকশন, একটা হচ্ছে অক্সিডেশন। অক্সিডেশন অ্যান্ড রিডাকশন, অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। রিডাকশন মানে বিজারণ, বিজারণ। অক্সিডেন্ট মানে জারণ, অক্সিডেশন থেকে অক্সিডেন্ট ওয়ার্ডটা আসে। জারণ বিজারণ বিক্রিয়ার ফলে দুইটা জিনিস উৎপন্ন হয়। হ্যাঁ, অক্সিডেন্ট, জারণ বিজারণ, অক্সিডেন্ট বলি জারণ বিজারণ থেকেই। সো আমার যে উৎপাদটা উৎপন্ন হয় জারণ বিজারণ থেকে আসে, সেটাকে আমরা অক্সিডেন্ট বলে থাকি। এই অক্সিডেন্ট যেটা উৎপন্ন হয়েছে সেটা কিভাবে, এই অক্সিডেন্ট কিভাবে উৎপন্ন হয়েছে আবার বলো তো। আমি তিনবার বলবো, সবার যেন আয়ত্তে চলে আসে। অক্সিডেন্টটা কিভাবে উৎপন্ন হলো তিনবার বলছি। বার্গার, সবজি, যে কোনো খাবার অণুজীবের এনজাইম দিয়ে, অণুজীবের মধ্যে যে এনজাইম আছে সে এনজাইমের সাথে কি করে, বিক্রিয়া করে, জারণ বিজারণ বিক্রিয়া। নাম্বার 1 খাবার, নাম্বার 2 অণুজীবের এনজাইম, নাম্বার 3 বিক্রিয়া করবে জারণ বিজারণ বিক্রিয়া, নাম্বার 4 যে উৎপাদটা উৎপন্ন করবে সেটা কি, অক্সিডেন্ট, সেটাকে বলি অক্সিডেন্ট। অক্সিডেন্ট, এই অক্সিডেন্টটা টক্সিক, এই অক্সিডেন্টটা বিষাক্ত, এটা পচা, পচা। এই অক্সিডেন্টটাই হচ্ছে খাবার পচার গন্ধ, এটাই হচ্ছে পচা। তাহলে একটা খাবার পচে যাওয়ার পর অক্সিডেন্ট হয়, পচন, তাহলে এটা হচ্ছে পচা খাবার, পচা। এই অক্সিডেন্টটাই হচ্ছে পচা, এটাই হচ্ছে বিষাক্ত। মাথায় রাখবা, অক্সিডেন্ট ওয়ার্ডটা মাথায় রাখতে হবে। অক্সিডেন্ট, পচা, বিষাক্ত। একটা খাবার পচার 2 নাম্বার যে কারণ সেটা হচ্ছে অণুজীবের এনজাইম। তোমাদের বই লেখা আছে 2 নাম্বার কারণ হচ্ছে এনজাইম, কিন্তু বইয়ে ব্যাখ্যা করে নাই এনজাইম কিভাবে খাবারকে পচায়। আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছি এনজাইম কিভাবে খাবারকে পচায়। সো একটা খাবার, তার সাথে অণুজীবের এনজাইম কি করবে, অণুজীবের এনজাইম কি করবে, তার সাথে একটা খাবারের সাথে যুক্ত হবে, জারণ বিজারণ বিক্রিয়া করবে। জারণ বিজারণ বিক্রিয়ার মধ্য দিয়ে সে একটা উৎপাদ উৎপন্ন করবে, অক্সিডেন্ট, যেটা পচা, যেটা পচা। তাহলে নাম্বার 1 ব্যাকটেরিয়া, ইস্ট, মোলস, এরা কি করে, এরা কি করে, টক্সিন পদার্থ নিঃসরণ করে বিপাকের জন্য, এতে খাবার পচন ঘটে। নাম্বার 2 নাম্বার কি, অণুজীবের এনজাইম বিক্রিয়া করে, জারণ বিজারণ বিক্রিয়া করে অক্সিডেন্ট উৎপন্ন করে, এটা খাবারের পচন ঘটায়। অ্যান্ড লাস্ট ওয়ান নাম্বার 3 নাম্বার খাবার পচনের কারণ যেটা আমাদের বইয়ে উল্লেখ আছে সেটা হচ্ছে কিছু ধাতু আছে, কিছু ধাতু আছে। এই ধাতুগুলোকে বলা হয় অবস্থান্তর ধাতু, কারণ এটা ডি ব্লকের ধাতু। আমরা বলবো ডি ব্লকের কিছু ধাতু আছে যাদেরকে আমরা বলি অবস্থান্তর ধাতু। ডি ব্লকের কিছু ধাতু আছে যাদেরকে আমরা বলি অবস্থান্তর ধাতু। বলো তো সবাই, ডি ব্লকের কিছু ধাতু আছে যাদেরকে বলি অবস্থান্তর ধাতু। এই অবস্থান্তর ধাতুর আয়ন কি কি, এরকম কি কি হতে পারে অবস্থান্তর ধাতুর আয়ন? ফেরাস 2+, ফেরিক 2+, তারপর জিঙ্ক 2+, কপার 2+, তারপর কোবাল্ট 3+, ম্যাঙ্গানিজ 2+। এগুলো হচ্ছে অবস্থান্তর ধাতুর আয়ন, ডি ব্লক মোলের আয়ন। এরা কি করে খাবারের সাথে, এরা কি করে খাবারের সাথে জারণ বিজারণ, আবার এগেইন দে লিড এ জারণ বিজারণ বিক্রিয়া, রেডক্স ও ভেরি ওর্স। সো এগেইন তারা যেটা করে সেটা হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া করে। তারা জারণ বিজারণ বিক্রিয়া করার মাধ্যমে তারা কি করে খাবারটা চেইনটাকে নষ্ট করে, খাবারের চেইন নষ্ট করে, এভাবে খাবারটা পচে যায়, এভাবে খাবারটা পচে যায়। সো নাম্বার 3 অবস্থান্তর ধাতুর আয়ন। এটার এই ধাতুগুলোকে একটা সুন্দর নামে ডাকা হয়, সেটা হচ্ছে ট্রেস এলিমেন্ট নামে ডাকা হয়। এদেরকে ট্রেস এলিমেন্ট বলা হয়। আই ডোন্ট নো কেন এটা বলা হয়, আমি আসলে জানি না, সেজন্য বলতে পারছি না। বাট আমি এতটুকু জানি অবস্থান্তর ধাতুর এই আয়নগুলোকে ট্রেস এলিমেন্ট বলা হয়। আয়নগুলোকে, এই আয়নগুলোকে
ট্রেস এলিমেন্ট বলা হয়। এবং মেডিকেল একবার প্রশ্ন এসেছে ট্রেস এলিমেন্ট কোনটি, অবস্থান্ত ধাতুর আয়নকে ট্রেস এলিমেন্ট বলা হয়, অবস্থান্ত ধাতুর আয়নকে ট্রেস এলিমেন্ট বলা হয়। মেডিকেলে প্রশ্ন এসেছে কোনটি ট্রেস এলিমেন্ট, অবস্থান্ত ধাতুর আয়নগুলোকে ট্রেস এলিমেন্ট বলা হয়। সো ট্রেস এলিমেন্ট এরা কি করে, অবস্থান্ত ধাতুর আয়ন এরা খাবারের সাথে রেডক্স বিক্রিয়া করে, জারণ বিজারণ বিক্রিয়া করে খাবারের চেইনটাকে নষ্ট করে পচায় দেয়। সো এই হচ্ছে আমাদের নাম্বার 3 খাবার পচনের কারণ। সো 3টা কারণ বলেছি খাবার পচনের। এবার চলে আসো, আশা করি তোমরা বুঝতে পেরেছো খাবার পচনের 3টা কারণ। এখন আমরা সাম আপ করব, সামারি দেব তোমাদেরকে, সবাই ভালো করে খেয়াল করো। সামারি দিচ্ছি, সবাই একটু করে আমাকে বলো 1 নাম্বার কে খাবার পচনের জন্য, খাবার পচনের জন্য 1 নাম্বারে কে, আমাকে একটু সবাই আবার বলো। খাবার পচনের জন্য 1 নাম্বার হচ্ছে ব্যাকটেরিয়া, ইস্ট, মোলস, নাম্বার 2 এনজাইম, নাম্বার 3 ধাতুর আয়ন। সো এই 3টা খাবার পচনের জন্য দায়ী। ব্যাকটেরিয়া, ইস্ট, মোলস এসব অণুজীব, এরপর এনজাইম, এরপর ধাতুর আয়ন, এই 3টা খাবার পচনের জন্য দায়ী। তাহলে এবার আসো খাবার পচন রোধ করব। তাহলে খাবারের পচন রোধ করব, খাবার পচন রোধ করব। খাবার পচনটা রোধ করব কিভাবে, আসো খাবার পচন কিভাবে আমরা রোধ করতে পারি। খাবার পচনটা রোধ করব, নাম্বার 1 ভালো করে খেয়াল করো, ব্যাকটেরিয়া, ইস্ট, মোলস এগুলার জন্য দিতে হবে অ্যান্টি, নাম্বার 1 এগুলোর জন্য দিতে হবে অ্যান্টি, আচ্ছা একটু 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 ওয়েট করো আমি বলি, আচ্ছা লিখে ফেলো, এগুলোর জন্য দিতে হবে অ্যান্টি মাইক্রোবিয়াল, ঠিক আছে, অথবা অ্যান্টি ব্যাকটেরিয়াল নামক, মানে অ্যান্টি মাইক্রোবিয়াল বা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রিজারভেটিভস ব্যবহার করতে হবে এদের জন্য। এই কৃত্রিম প্রিজারভেটিভস ব্যবহার করতে হবে বা এই প্রিজারভেটিভসগুলো ব্যবহার করতে হবে। তাহলে আমরা যদি ব্যাকটেরিয়া, ইস্ট, মোলস এসব অণুজীব থেকে খাবারকে রক্ষা করতে চাই, পচনকে রোধ করতে চাই, আমাদেরকে অ্যান্টি মাইক্রোবিয়াল বা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রিজারভেটিভস ব্যবহার করতে হবে। কত হচ্ছে এটা মানে কি, মাইক্রোবিয়াল শব্দের অর্থ হচ্ছে অণুজীব, আর অণুজীবের বিরুদ্ধে যে কাজ করে সে হচ্ছে অ্যান্টি, অ্যান্টি শব্দের অর্থ হচ্ছে বিপরীত। তার মানে মাইক্রোবিয়ালস বা অণুজীব, অণুজীব বলতে এখানে ব্যাকটেরিয়া, ইস্ট, মোলস, ব্যাকটেরিয়া, ইস্ট, মোলসের বিরুদ্ধে যে কাজ করে সে হচ্ছে অ্যান্টি, অ্যান্টি মাইক্রোবিয়ালস অথবা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রিজারভেটিভস ব্যবহার করতে হবে। এনজাইমের জন্য কি করতে পারি, এনজাইমের জন্য আমরা যেটা করি 2 নাম্বার, সেটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট ব্যবহার করি, অ্যান্টি অক্সিডেন্ট ব্যবহার করি, এটাও একটা প্রিজারভেটিভস, অ্যান্টি অক্সিডেন্ট প্রিজারভেটিভস। তাহলে তোমাদেরকে একটু আগেই বলেছি এনজাইম, এনজাইম, এনজাইম যখন খাবারের সাথে জারণ বিজারণ করে তখন সে অক্সিডেন্ট উৎপন্ন করে, অক্সিডেন্ট উৎপন্ন করে। আর সেই অক্সিডেন্টকে যদি তুমি কি করতে চাও, তুমি নিষ্ক্রিয় করে দিতে চাও, অক্সিডেন্ট কোনো ক্ষতি করবে না, অ্যান্টি অক্সিডেন্ট দিতে হবে, অ্যান্টি অক্সিডেন্ট দিলে আর ক্ষতি হবে না। তাহলে একটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল দিতে হবে ব্যাকটেরিয়া, মোলসের জন্য, আর এনজাইমের জন্য অ্যান্টি অক্সিডেন্ট দিতে হবে। নাম্বার 3 নাম্বার লাস্ট ওয়ান, ধাতুর আয়নের জন্য দিতে হবে কি, ধাতুর আয়নের জন্য, ধাতুর আয়ন যেন ক্ষতি করতে না পারে সেজন্য ধাতুর আয়নকে ঘিরে ফেলার জন্য দিতে হবে, আপাতত লিখে রাখো, এটা হচ্ছে কিলেটিন, আমাদের বই লিখে আছে, অথবা লিখে রাখো চিলেটিন, এটাকে কিলেটিনও বলে, এটাকে চিলেটিনও বলে। ইংলিশে দেখো, ইংলিশ হচ্ছে এই চিলেটিন এজেন্ট। এটা কিন্তু প্রিজারভেটিভস না, এটা হচ্ছে একটা যৌগ, এটা হচ্ছে
এটা হচ্ছে তোমার একটা যৌগ, এটা কোনো প্রিজারভেটিভস না, এটা একটা এজেন্ট। রিএজেন্ট পড়ছো না বিকারক কেমিস্ট্রি সেকেন্ড পেপারে, রিএজেন্ট, এটা হচ্ছে চিলেটিন রিএজেন্ট, এটাকে চিলেটিন বলা হয়। কিন্তু আমাদের বইপত্রগুলো ইংলিশ এই জায়গাটাকে ভুল করে ফেলছে, তার এটাকে কিলেটিন বলে ফেলছে। সো আমাদের বইয়ে লেখা আছে কিলেটিন, বাট এটা আসলে চিলেটিন। এটা কি চিলেটিন, নট কিলেটিন, দিস ইজ চিলেটিন। আমাদের বইয়ে যেহেতু কিলেটিন আছে আমরা দুটাই লিখে রাখলাম, কিলেটিন অ্যান্ড চিলেটিন। ওকে, সো একটু করে বলে রাখি তাহলে আমাদের এটা কিন্তু প্রিজারভেটিভস না, উপর দুটা প্রিজারভেটিভস, নিচেরটা কিন্তু প্রিজারভেটিভস না, এটা কি চিলেটিন এজেন্ট, এজেন্ট রিএজেন্ট, একটা বিকারক। আচ্ছা, তো তাহলে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো সবাই, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার একটা কথা খেয়াল করো, তাহলে চিলেটিন এজেন্টটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, চিলেটিন এজেন্ট, চিলেটিন। ওকে, আমরা চিলেটিন এজেন্টটা নিয়ে বিস্তারিত বলবো, এগুলো সবগুলো নিয়ে বিস্তারিত বলা হবে। আপাতত জাস্ট এই জিনিসটা বুঝতে পেরেছো, খাবার কিভাবে পচন রোধ করা যায়। আমরা ব্যাকটেরিয়াস্ট মোলসের জন্য অ্যান্টি মাইক্রোবিয়াল দিব, এনজাইমের জন্য অ্যান্টি অক্সিডেন্ট দিব, ধাতুর আয়নের জন্য চিলেটিন এজেন্ট দিব। এবার আমাদের মোটামুটি এতটুকু যদি বুঝতে পারো তাহলে তোমরা তুলে নাও, আমাদের প্রায় শেষের দিকে চলে এসেছি ক্লাসের। এখন ক্লাসের ফিনিশিংটা দিব, ঠিক আছে? ওকে, এখন ক্লাসের ফিনিশিংটা দিব। ওকে ওকে, তাহলে দেখো এখন তোমাদের ক্লাসের ফিনিশিংটা দিয়ে দিব, সবাই যদি এতটুকু বুঝতে পারো তাহলে ঠিক আছে। ওকে, আসো এবার হচ্ছে ক্লাসের ফিনিশিং অংশটা। তাহলে আমরা এতক্ষণ ধরে কি কি পড়েছি সবাই একটু করে রিভিউ করো তো, এতক্ষণ ধরে তোমরা কি কি পড়েছো। একটা খাবার হতে পারে বার্গার, বার্গেস্ট, আই লাভ বার্গেস্ট, হ্যাঁ আমার কিন্তু বার্গার খুব পছন্দ, হ্যাঁ ঠিক আছে। তো বার্গার, বিফ সসেস বার্গার, হ্যাঁ স্মোক বার্গার, বার্গার, তিতা করলা আমার খুব পছন্দ, তিতা করলা দিয়ে বার্গার, বার্গার উইথ তিতা করলা। এটা পচে যাচ্ছে, কেন পচে যাচ্ছে তুমি বলতে পারো, এটা কেন পচে যাচ্ছে? এটা পচার পেছনে তিনটা কারণ দায়ী। একটা হচ্ছে ব্যাকটেরিয়া, ইস্ট, মোলস, এসব অণুজীব কি করে, এসব অণুজীব খাবারটাকে পচিয়ে দেয়। 2 নাম্বার, একটা খাবার পচে যাওয়ার পেছনে এনজাইম দায়ী, এনজাইম কি করে, অক্সিডেন্ট তৈরি করে। 3 নাম্বার, একটা খাবার পচে যাওয়ার পেছনে অবস্থান্তর ধাতুর আয়নগুলো দায়ী, তারা কি করে, তারা চেইনটাকে নষ্ট করে দেয়। সো একটা খাবার কেন পচে যায়, তুমি এখন সায়েন্সের স্টুডেন্ট, তুমি বলতে পারবে, তুমি অ্যাজ আ সায়েন্সের স্টুডেন্ট এটা তোমার বলা উচিত, বলতে পারা উচিত, আদারওয়াইজ সায়েন্সের নামে, সায়েন্সের স্টুডেন্ট নামে তুমি কলঙ্ক। এখন তাহলে একটা বার্গার যখন দেখবে, বার্গার খাওয়ার আগে গবেষণা করবে, এ বার্গার তুই তো আমি না খেলে 2 দিন পরে পচে যেতি, তাহলে তুই কিভাবে পচে যেতি? নাম্বার 1, তুই পচে যেতি ব্যাকটেরিয়াস্ট, মোলস নামক অণুজীবের মাধ্যমে, তুই পচে যেতি এনজাইমের মাধ্যমে, তুই পচে যেতি চিলেটিন এজেন্টের মাধ্যমে, তুই এসব কারণে পচে যেতি। সো আমরা আজকে থেকে বার্গার খাবার আগে গবেষণা করবো, এই বার্গার তুই কেন পচে যেতি। বা আমাদের মনে করো ফ্রিজে ডিম পচে গেছে, এই ডিম তুই কেন পচে গেছিস, এই করলা তুই কেন পচে গেছিস, এই কাবাব তুই কেন পচে গেছিস, এই পাউরুটি তুই কেন পচে গেছিস, বলতো তুই কেন পচে গেছিস। হ্যাঁ, তখন আমরা বলবো এই পচে গেছে কেন। সায়েন্সের স্টুডেন্ট হিসেবে একটা খাবার কেন পচে যায়, ইউ হ্যাভ টু নো, তোমাকে এই ব্যাপারটা, ওকে তোমাকে এই ব্যাপারটা জানতে হবে। এবার আসো আমরা এখন আমাদের ক্লাসটা শেষ করে দিব, লাস্ট এক বোর্ড দেখাবো, এই বোর্ডেই আমাদের ক্লাসটা শেষ। এই বোর্ডটা হচ্ছে ফিনিশিং, ক্লাসটাকে ফিনিশ করবে এখন, ফিনিশিং। সো ফিনিশিংয়ের ক্ষেত্রে দেখো ভালো করে, খাবারকে কিভাবে পচন থেকে রক্ষা করা যায় সেটা কিছু পদ্ধতি, খাবার পচন রোধের কিছু পদ্ধতি। তাহলে হেডিংস দাও সবাই, হেডিংস দাও সবাই, খাবার পচন রোধের পদ্ধতি। নাম্বার 1, 1 নাম্বার লিখো ড্রাই ইন, বাংলায় লিখো শুষ্ক, বাংলায় লিখো সুন্দর করে, বাংলায় লিখো শুষ্ককরণ, শুষ্ককরণ। এরপরে পাশে লিখো শুটকি, শুটকির নাম শুনছো না? আচ্ছা শুটকি কারণ কি, শুটকির কারণ কি? শুটকি আমার কিন্তু খুব পছন্দ, শুটকি এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। ছুরি মাছ নাম শুনেছ, এগুলা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, শুটকি, ছুরি মাছ এগুলো খুব ইম্পর্টেন্ট। এরপর আরও আছে কিসমিস, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে কিসমিস। সো এই খাবারগুলো দেখো, শুটকি কিন্তু একটা মাছ ছিল, কিন্তু সেই শুটকি
শুকানোর মধ্য দিয়ে সে আর শুটকি নেই, সে মাছ নেই, সে এখন শুটকি হয়ে গেল। ছুরি মাছ শুকানোর মধ্য দিয়ে সে ছুরি মানে একটা মাছ হয়ে গেল। কিসমিস আঙ্গুর ছিল, আঙ্গুরকে শুকানোর মধ্য দিয়ে সে কিসমিস হয়ে গেল, আঙ্গুর শুকানোর মাধ্যমে সে কিসমিস হয়ে গেল। তাহলে ড্রাইংটা কেন করা হয় বা শুষ্ককরণটা কেন করা হয়, সূর্যের আলোতে আমরা এই কাজটা কেন করি? এই কাজটা করার পেছনে যেই কারণ সেটা হচ্ছে ব্যাকটেরিয়া বলছি না, অণুজীব বলছি না, এই ব্যাকটেরিয়ার কথা বলো কিংবা অণুজীবের কথা বলো, এই ব্যাকটেরিয়া কিংবা অণুজীব, হ্যাঁ এই ব্যাকটেরিয়া কিন্তু অণুজীব ওই সূর্যের প্রখর তাপে তারা কি করতে পারে না, বাঁচতে পারে না। সূর্যের প্রখর তাপে তারা কি করে, তারা তাদের এই টক্সিনটা নিঃসরণ করতে পারে না, তারা বাঁচতে পারে না। দেখো সূর্যের তাপে কি হয়, সূর্যের প্রখর তাপে অণুজীবের, লিখে রাখো কোষ মেমব্রেন, তোমরা নিশ্চয় সেল মেমব্রেন পড়ে এসেছো, কোষ ঝিল্লি যেটাকে বলা হয়, বায়োলজি বোটানি চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1-এ তোমরা পড়ে এসেছো। চ্যাপ্টার 1-এ তোমার প্রথম দিকে আছে সেল ওয়েল, কোষ প্রাচীর, তারপরে আছে প্লাজমা মেমব্রেন, তারপরে আছে সেল মেমব্রেন, কোষ ঝিল্লি, সেল মেমব্রেন, দিস ইজ কল্ড সেল মেমব্রেন। সো এই সেল মেমব্রেনটা কি করে, ব্যাকটেরিয়া সেল মেমব্রেন, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অবশ্য কোষ প্রাচীর কিন্তু আবার সবার থাকে না, কিন্তু ব্যাকটেরিয়া সম্ভবত কোষ প্রাচীর আছে, আমি নট শিওর, আমি বায়োলজি ভালো পারি না। সূর্যের প্রখর তাপে অণুজীবের কোষ ঝিল্লিটা কি হয়, ফাটল ধরে এবং কি হয়, ব্যাকটেরিয়া আর কি করতে পারে না, টিকে থাকতে পারে না, টিকে থাকতে পারে না। সো সূর্যের প্রখর তাপে ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনটা ফাটল ধরে, সে টিকে থাকতে পারে না। সেই জন্য কি হয় আমার, সেজন্য আমরা ড্রাইংটা করি, প্রখর তাপে খাবারকে শুকিয়ে ফেলি। খাবারকে শুকিয়ে ফেলার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াগুলা প্রখর তাপে তাদের কোষ ঝিল্লিগুলো ফাটল ধরে টিকে থাকতে পারে না। ঠিক আছে, এছাড়াও দেখবা বিভিন্ন খাবারের দোকানে খাবারগুলোকে লাইটের মধ্যে রাখা হয়, দেখো সিঙ্গারা, সমোসা, তারপর হচ্ছে ওই স্যান্ডউইচ, বার্গার, এগুলোকে একটা লাইটের মধ্যে রাখা হয়, একটা টেম্পারেচার মেনটেন করে রাখা হয়, টেম্পারেচার মেনটেন করে রাখা হয়, একটা তাপমাত্রা দিয়ে, একটা হলুদ লাইটের মধ্যে দিয়ে রাখা হয় বা একটা তাপমাত্রার মধ্যে দিয়ে রাখা হয়। কিসের কারণে, যাতে করে অণুজীব আক্রমণ করতে না পারে, এটার মাথায় রাখতে হবে। তাহলে এক নম্বর হচ্ছে ড্রাইং বা শুটকি বানানো, শুটকি বানানোর মধ্য দিয়ে আমরা খাবারের পচন রোধ করতে পারি। নাম্বার 2, খাবারকে কিভাবে পচন রোধ করব, নাম্বার 2, খাবারের পচন রোধ করা যায় ফ্রিজিং করার মধ্য দিয়ে, ফ্রিজে রাখলেও কিন্তু খাবারের পচন রোধ হয়। নাম্বার 2 হচ্ছে ফ্রিজিং করার মধ্য দিয়ে, ফ্রিজিং করার মধ্য দিয়ে, দূর ইংলিশেই লিখি, ফ্রিজিং করার মধ্য দিয়ে। ফ্রিজিংয়ের ক্ষেত্রে কি হয়, আমাদের দুই ধরনের ফ্রিজ আছে, একটা নর্মাল ফ্রিজ, একটা ডিপ ফ্রিজ। নর্মাল ফ্রিজের টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, আর ডিপ ফ্রিজের টেম্পারেচার হচ্ছে -5 থেকে, আমরা বলবো নর্মাল ফ্রিজের টেম্পারেচার হচ্ছে -4 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস, আর ডিপ ফ্রিজের টেম্পারেচার -5 ডিগ্রি সেলসিয়াস থেকে -18 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু পরীক্ষা আসে। সো আমাদের যে দুই ধরনের ফ্রিজ আছে বাসায়, একটা নর্মাল ফ্রিজ, একটা ডিপ ফ্রিজ। ডিপ ফ্রিজের টেম্পারেচার -5 থেকে -18, নর্মাল ফ্রিজের টেম্পারেচার -4 থেকে 0। সো আমাদের কি হয়, ব্যাকটেরিয়া এই টেম্পারেচারে টিকে থাকতে পারে না, ব্যাকটেরিয়া ঠিক আছে কম তাপমাত্রায় টিকে থাকতে পারে না, এই তাপমাত্রায় টিকে থাকতে পারে না, থাকতে পারে না। সো যার কারণে আমাদের ফ্রিজিংটা হচ্ছে খাবার পচন রোধের একটা ওয়ে। আমরা যদি খাবারকে পচন রোধ করতে চাই তাহলে একটা ওয়ে হচ্ছে ফ্রিজিং করা। সো আমরা কেন ফ্রিজিং করি এবার বুঝতে পেরেছো? আমরা আমাদের মাছ মাংসকে কেন ফ্রিজে রাখি, সব কিছুকে কেন আমরা ফ্রিজে রাখি? ফ্রিজে রাখার পেছনে এই থিওরিটাই কাজ করে, ব্যাকটেরিয়া কম তাপমাত্রায় টিকে থাকতে পারে না। ইভেন নট ব্যাকটেরিয়া, যে কোনো মাইক্রো ভাইরাস অর্থাৎ যারা অণুজীব আছে, কেউ আসলে এই কম তাপমাত্রায় টিকে থাকতে পারে না। লাস্ট ওয়ান, একদম সর্বশেষ যেটা, ভাই আমি ড্রাইনও করতে পারছি না, ফ্রিজিংও করতে পারছি না, বরফও দিতে পারছি না, শুকাইতেও পারছি না, আমি কি করতে পারি? এমন কিছু খাবার আছে যাদেরকে শুকানো যায় না, ফ্রিজিং করা যায় না, তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি? তাদের ক্ষেত্রে যেমন চিপসের ক্ষেত্রে, চিপস তুমি ফ্রিজে রাখলে কেমন মচমচ থাকে না, চিপস তুমি শুকাইলে বেশি শক্ত হয়ে যায়। চিপসের ক্ষেত্রে, জুসের ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে নাম্বার 3 আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রিজারভেটিভস ব্যবহার করতে পারি। প্রিজারভেটিভস কি? প্রিজারভেটিভস হচ্ছে, তুমি নিজেই নাম শুনে বুঝতে পারবে, নামে তার পরিচয় আছে, প্রিজারভেটিভস। তার প্রিজারভেটিভস কি দেখো, প্রিজারভেটিভস
বুঝতেই পারছো প্রিজারভেটিভস হচ্ছে প্রিজার্ভ করেছে সংরক্ষণ করেছে। তো প্রিজারভেটিভ যে কাজটা করে ব্যাকটেরিয়া, ইস্ট এবং মোলস থেকে রক্ষা করে। প্রিজারভেটিভস দুই ধরনের। এক ধরনের প্রিজারভেটিভসকে আমরা বলি প্রিজারভেটিভস দুই ধরনের। এক ধরনের প্রিজারভেটিভস হচ্ছে, আমি এইভাবেই দিচ্ছি, এক ধরনের প্রিজারভেটিভসকে আমরা বলি প্রাকৃতিক প্রিজারভেটিভস, প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস, এটা অবশ্য ফুড প্রিজারভেটিভস হবে। আর এটা হচ্ছে কৃত্রিম, একটা প্রাকৃতিক একটা কৃত্রিম। সো কৃত্রিম প্রিজারভেটিভসগুলো একটু আগেই আলোচনা করেছি। কৃত্রিম প্রিজারভেটিভসের মধ্যে একটা হচ্ছে কৃত্রিম প্রিজারভেটিভসের মধ্যে একটা হচ্ছে অ্যান্টিমাইক্রোভিয়ালস, 2 নাম্বার হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট, এন্ড 3 নাম্বার হচ্ছে চিলেটিন এজেন্ট। সো এই তিনটা হচ্ছে আমাদের বইয়ে কৃত্রিম প্রিজারভেটিভস হিসেবে দিয়েছে। সো এই তিনটা হচ্ছে কৃত্রিম প্রিজারভেটিভস। আর প্রাকৃতিক প্রিজারভেটিভস হচ্ছে 4টা। আমরা একটা বক্স করে দিচ্ছি, বক্সের মধ্যে তুমি দেখতে পাবে 4টা নাম আছে প্রাকৃতিক প্রিজারভেটিভসের, নামগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে খাদ্য লবণ, আমরা অনেক সময় খাদ্য লবণ দিয়ে, যেমন দেখবা মাছের মধ্যে ছাঁকু দিয়ে কেটে কেটে লবণ ঢুকানো হয়। কেন বলো তো লবণ কেন দেওয়া হয়? যাতে করে সেটা লবণটা ব্যাকটেরিয়া অনুজীবদেরকে কি করে, ওদের যে পচন ক্রিয়া সেটা রোধ করে, খাদ্য লবণ। আর হচ্ছে চিনির দ্রবণ, অনেক সময় অনেক কিছুকে চিনির দ্রবণে রাখা হয়, চিনির দ্রবণ হচ্ছে তোমার একটা প্রিজারভেটিভস। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে সরিষার তেল হচ্ছে একটা প্রিজারভেটিভস। আর হচ্ছে ভিনেগার, আমরা ভিনেগার তারপরে সরিষা সবকিছু মিলে আচার বানায় না, আচার, এটাকে পিকলিন বলে আচার। তো আমরা আপাতত ভিনেগার লিখলাম, ভিনেগার মানে অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ আর কি। সো এই যে এগুলো সবগুলো প্রাকৃতিক, ভিনেগারও কিন্তু প্রাকৃতিক। সো খাদ্য লবণ, চিনির দ্রবণ, সরিষার তেল, ভিনেগার, খাদ্য লবণ, চিনির দ্রবণ, সরিষার তেল, ভিনেগার, খাদ্য লবণ, চিনির দ্রবণ, সরিষার তেল, ভিনেগার, এই চারটা হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভস আমাদের বইয়ে আছে। আর অ্যান্টিমাইক্রোভিয়ালস, অ্যান্টিঅক্সিডেন্ট, চিলেটিন এজেন্ট, এগুলো হচ্ছে আমার কৃত্রিম প্রিজারভেটিভস আমাদের বইয়ে আছে। 3 ধরনের কৃত্রিম প্রিজারভেটিভসের নাম আমাদের বইয়ে আছে। সো এই হচ্ছে প্রিজারভেটিভস, যেটা আমার খাদ্য সংরক্ষণের 3 নাম্বার পদ্ধতি। সো আমাদের খাদ্য সংরক্ষণের কি কি পদ্ধতি দেখলাম? একটা হচ্ছে একটা হচ্ছে প্রিজারভেটিভস দেখেছি, একটা হচ্ছে আমাদের ফ্রিজিং দেখেছি, আর একটা হচ্ছে আমরা ড্রাইং বা শুকাই ফেলার ব্যাপারটা দেখেছি। সো এই হচ্ছে আমাদের মোটামুটি খাবার পচন রোধের উপায়। সো আজকের ক্লাসে আমরা কিভাবে খাবারকে পচন রোধ করা যায় এই ব্যাপারগুলো আমরা দেখেছি। সো আজকে আর হবে না, এইটুকুই। আগামী ক্লাসে আমরা বাকিটা দেখবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।